is expected to generate EBIT of 10 lakh every year forever. আশা করা হচ্ছে গ্রামীণফোন এই কোম্পানিটা ইবিআইটি মিনস হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। তারা 10 লাখ টাকা প্রতি বছর জেনারেট করবে, এটা তারা আশা করতে পারতেছে আর কি। দ্য এক্সপেক্টেড লিডিং বোরোয়িং রেট ইজ 12%। তাদের যে কস্ট অফ ডেটটা সেটা হচ্ছে 12%। কারেন্টলি ইট হ্যাজ নো ডেট, তাদের বর্তমানে কোনো ঋণ নাই, এবং তাদের কস্ট অফ ইকুইটি যেটাকে শর্টকাট বলে কেই, অন্য নাম হচ্ছে কেএসইউ, একই কথা, 20% দেয়া আছে। আর ট্যাক্স রেট হচ্ছে 40%। বেসড অন দিস অ্যাবভ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। তো ভ্যালু, একটা ফার্মের ভ্যালু দুই রকমের হয়, একটা হচ্ছে লেবার ফার্মের ভ্যালু, একটা হচ্ছে আনলেবার ফার্মের ভ্যালু। তো এখন আমরা কেমনে বুঝবো যে এটা লেবার ফার্মের ভ্যালু নাকি আনলেবার ফার্মের ভ্যালু? তো লেবার ফার্মের ভ্যালু তখনই হয় যখন একটা ফার্মে ঋণ থাকে বা ডেট থাকে। তো এখানে ফার্স্টে বলেই দিছে যে তাদের কোনো ডেট নাই, দ্যাট মিনস তাদের হচ্ছে আনলেবার্ড ফার্ম হবে। হ্যাঁ, যেহেতু ডেট নাই, তাহলে আমাদের এখানে ভ্যালু বের করতে বলছে, তাহলে এই ভ্যালুটা হবে আনলেবার্ড ফার্ম, মানে ঋণ নাই যাদের, এটাকে বলে আনলেবার্ড। এ কারণে আমরা সলিউশনে দেখেন লিখছি হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম ভি তে ভ্যালু, ইউ তে আনলেবার্ড, তার মানে আনলেবার্ড ফার্মের ভ্যালু। ফর্মুলাটা হচ্ছে ইবিআইটি 1 - ট্যাক্স, নিচে কেই অথবা কেএসইউ, যেটা লিখলে ভালো লাগে লিখবেন, কেইও লেখা যাবে কেএসইউ লেখা যাবে। তাহলে সবগুলা ডেটা আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবেল আছে। আমাদের ইবিআইটি কোশ্চেনে গিভেন 10 লাখ, আর ট্যাক্স রেট বলা আছে কোশ্চেনে 40%, আর কেই বলা আছে হচ্ছে 20%। তো আমরা এই জিনিসগুলো জাস্ট এখানে অ্যাপ্লাই করবো। ইবিআইটি 10 লাখ, ওয়ান হচ্ছে ফর্মুলার জন্য, কর্পোরেট ট্যাক্স 40%, আর আমাদের কস্ট অফ ইকুইটি বলা আছে হচ্ছে 20%। এখানে আমরা ভাগ করলে আনসার পেয়ে যাবো 30 লাখ। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম, তবে এটা আনলেবার্ড ফার্মের ভ্যালু। কেমনে বুঝলাম? কারণ অঙ্কের মধ্যে ঋণ নাই, বলাই ছিল যে নো ডেট, তাই আমরা আনলেবার্ড ফার্মের ফর্মুলাতে করলাম। বোঝা যায়? আচ্ছা, এবার আমরা সেকেন্ড কোশ্চেনটায় যাই। আমাদের এখানেও তারা বলছে যে হোয়াট উইল বি দ্য ভ্যালু, এখানেও 1 নাম্বার রিকোয়ারমেন্টের মতোই ভ্যালুই জানতে চাইছে। দ্য ডিফারেন্স ইজ, এখানে আমাদের বড় করছে হচ্ছে 10 লাখ টাকা, তার মানে এখানে একটা ঋণের টাকা দেয়া আছে। তাহলে আগের অঙ্কে ঋণ ছিল না, এখানে যখন আমরা ভ্যালু করলাম তখন কোনো ডেট ছিল না, কোশ্চেনে বলাই ছিল যে নো ডেট। আর এইখানে এসে তারা আবার বলে দিচ্ছে হচ্ছে ডেট হচ্ছে 10 লাখ টাকা, যদিও আমাদের ইবিআইটিটা 10 লাখ, ডেটও 10 লাখ, দুইটাই সেম হয়ে গেছে, কিন্তু ঋণ এখানে 10 লাখ টাকা ওরা বলে দিচ্ছে। তাহলে আমাদের যেহেতু ডেটের মানটা দেয়া আছে, তাহলে আমরা এবার লেবার ফার্মের ভ্যালু করবো। তো আমরা এখানে লিখলাম যে ভ্যালু অফ দ্য ফার্ম, যদি 10 লাখ টাকা আমরা ঋণ নেই, তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম এটাকে বলা হয় ভিএল, মানে লেবার ফার্ম। আর যদি লেবার না থাকে তাহলে আমরা বলি ভিইউ। তাহলে ভিএল যে কথা, শুধু ভি একই কথা, মানে কোম্পানির ভ্যালু বলতে নর্মালি লেবার ফার্মের ভ্যালুকেই বোঝায়। তাহলে ভি যে কথা, ভিএল একই কথা। তাহলে এটা সূত্র হলো ভিইউ মানে আনলেবার ফার্মের ভ্যালু, যেটা আমরা আনসার বের করে রাখছি 30 লাখ, এটা এখানে বসাবো। কর্পোরেট ট্যাক্স কোশ্চেনে বলা আছে হচ্ছে 40%, আর ডেট বলা আছে 10 লাখ। এখানে ওয়ার্কিংস করলে হবে 4 লাখ, 30-এর সাথে যোগ করলে 34 লক্ষ টাকা। বোঝা যায়? আচ্ছা, থার্ড রিকোয়ারমেন্ট আমাদের বলছে হচ্ছে হোয়াট উইল বি দ্য ডাব্লিউসিসি অফ দ্য ফার্ম। ডাব্লিউসিসি মিনস হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটাকে বলা হয় ডাব্লিউএসসিসি। তাহলে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আমরা যদি করতে চাই, এটা হলো বেসিক্যালি আমাদের ফর্মুলা। তো এই ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল করতে গেলে আমাদের আগের ডেটা গুলা দেখি যে এখানে যা যা আছে এর মধ্যে কোনটা আমাদের অলরেডি আছে, কোনটা আমাদের নাই। তাহলে প্রথমত আমাদের এখানে ডি লাগবে। ডি মানে হচ্ছে ডেট, মানে ঋণ। ঋণ কোশ্চেনে বলাই ছিল 2 নাম্বার রিকোয়ারমেন্টে 10 লাখ, তাহলে আমরা এটা এখানে 10 লাখ বসাইতে পারবো। ভি মানে হচ্ছে ভ্যালু, ভি আর ভিএল একই কথা, তো আমরা ভ্যালু এই যে বের করছি 34 লাখ, এটা এখানে বসাবো। কোশ্চেন আমাদের কস্ট অফ ডেট কোশ্চেনে একটা বলা আছে 11%, এই যে এখানে নিচের উপরে বলাই ছিল যে ঋণের ইন্টারেস্ট রেট হচ্ছে 12%। তো আমরা কস্ট অফ ডেটটা এখানে 12% বসাই দিলাম, কে এর মান 12%। ওয়ান সূত্রের জন্য কর্পোরেট ট্যাক্স কোশ্চেনে 40% এর 0.40 লিখলাম, যোগ আমাদের ভি এর মান অলরেডি আমাদের কাছে আছে 34 লাখ, যেটা আমরা এখানেও নিচে বসাইছি। আমাদের শুধুমাত্র টোটাল কোশ্চেনে এই ফর্মুলার মধ্যে এস এর মান আর কে এস এর মান, এই দুইটা জিনিস মিসিং আছে। এখন আমরা যদি এই দুইটা ডেটা বের করে ফেলতে পারি, তাহলে তো সবগুলো ডেটা অলরেডি অ্যাভেলেবেল আছেই। জাস্ট এস আর কে এস এরটা বের করতে পারলে এখানে অ্যাপ্লাই করতে পারবো, বুঝছি? আচ্ছা, এখন এস মানে হচ্ছে ভ্যালু অফ ইকুইটি বোঝায়, ভ্যালু অফ ইকুইটি। তাহলে এস মানে হচ্ছে ভ্যালু অফ ইকুইটি। ভ্যালু অফ ইকুইটিটা কিভাবে বের হয়?
ভি দিয়ে বোঝায় ভ্যালু আর টি দিয়ে বোঝায় হচ্ছে ডেট। মানে ভি দিয়ে ভ্যালু অফ দ্য ফার্ম, মানে লেবার ফার্মের ভ্যালু। তো লেবার ফার্মের ভ্যালু হচ্ছে 34 লাখ, এর মধ্যে ঋণ হচ্ছে 10 লাখ, তাহলে বিয়োগ করলে হবে 24 লাখ। তাহলে আমাদের ভ্যালু অফ ইকুইটি হলো মানে ইকুইটি হইলো এস এর মান হলো 24 লক্ষ টাকা। আবার আমরা এখান থেকে মানে এই ফর্মুলা দিয়ে ডি এর মান, ভি এর মান যে কোনোটাই বের করা যায়, যেহেতু আমাদের ভি এর মান আর ডি এর মান আছে, বিয়োগ করলে আমরা এস এর মানটা পেয়ে যাই। তো আমরা এখন কেএসএল টা বের করব। তাহলে এই কেএসএল এর ফর্মুলাটা হচ্ছে আবার কাইন্ড অফ এটা কেএসইউ যে কথা, কে ই একই কথা। কোশ্চেন এটা 20% বলাই ছিল সবার উপরের দিকে, এটা আমরা অলরেডি অন্য জায়গায় ইউজও করছি 1 নাম্বার রিকোয়ারমেন্টে। এই যে কস্ট অফ ইকুইটিটাই হচ্ছে কেএসইউ অথবা কেই, যেটা লিখলে ভালো লাগে লিখতে পারবে। তো আমরা এখানে কেএসইউ বা কেই একই কথা, 20% লিখলাম। কেএসইউ হচ্ছে 20% বা কেই 20%। কেডি না লিখে না, এখানে আমরা কেআই লিখি, কারণ আমাদের আলটিমেটলি এটা কেআই এর মান। তো কে এর মান কোশ্চেন আমাদের 12% বলাই আছে, 1 হচ্ছে ফর্মুলার জন্য, আর কর্পোরেট ট্যাক্স হচ্ছে 40%। গুণ ডি এর মান হচ্ছে ঋণ 10 লাখ, আর এস এর মান হচ্ছে 24 লাখ, এটা আমরা এখানে বের করছি। তাহলে এই সেকশনটা যদি আমরা ওয়ার্কিংস করি তাহলে আনসার পাবো হচ্ছে 22%। এই কেএসএল আর এস এর মানটাই আমাদের মিসিং ছিল। এবার আমরা এই দুইটা ডেটাকে উপরে নিয়ে আসলাম, এই যে কেএসএল এর মান 20% আর এস এর মান হচ্ছে 24 লাখ। এবার যদি আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে আমরা এখানে একটা আনসার পেয়ে যাবো, 17.6470%। বুঝা যায়? তাহলে এই রিকোয়ারমেন্টের মধ্যে যে জিনিসটা আমাদের মিসিং ছিল সেটা হচ্ছে এস আর কেএসএল। আমরা যদি এস আর কেএসএল টা বের করে ফেলতে পারি তাহলে আমাদের ডাব্লিউসিসিটা ইজিলি বের হয়ে যাবে। এবার আমরা 4 নম্বর রিকোয়ারমেন্টে যাই, দেখেন কি বলছে। 4 নম্বর রিকোয়ারমেন্টে বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। তার মানে আমাদের 1 নম্বরেও ভ্যালু চেয়েছে, 2 নম্বরেও ভ্যালু চেয়েছে, আবার 4 নম্বরেও ভ্যালুই চেয়েছে। তাহলে ভ্যালু এখানে আবার কোন ভ্যালু? এখানে তারা দুইটা নতুন ডেটা অ্যাড করে দিছে, একটা হইলো বন্ড হোল্ডার ইনকাম। তাহলে বন্ড হোল্ডার ইনকাম কি আর ট্যাক্স হোল্ডার ইনকাম কি? আমাদের দুই রকমের ইনকাম থাকে, একটা হচ্ছে বন্ড হোল্ডার ইনকাম, একটা হচ্ছে ট্যাক্স হোল্ডার ইনকাম। তাহলে এখানে আমাদের বন্ড হোল্ডার ইনকাম এটা হলো টিবি, মানে বিতে বন্ড আছে, তো তো আপনি এটাকে মনে রাখবেন যে এটা হচ্ছে বিতে বন্ড মানে টিবি, বন্ড হোল্ডার ইনকাম 20%। আর ট্যাক্স, তাহলে এখানে এক্স বা এস এরকম একটা ফিলিং দেয়, এটাকে বলে ট্যাক্স হোল্ডার ইনকাম, এটাকে মনে রাখবে টিএস। তাহলে ট্যাক্স হোল্ডার ইনকাম হচ্ছে 18% বা টিএস অথবা টিপিও বলে। আর আমাদের বন্ড হোল্ডার ইনকামকে বলা হয় টিবি। তার মানে আমাদের দুইটা ডেটা এখানে এডিশনাল আসছে। এখন কোশ্চেন হচ্ছে এটা কি লেবার ফার্মের ভ্যালুতে করবো নাকি আনলেবার ফার্মের ভ্যালুতে করবো। শুধু ভ্যালু বললে সেটাকে আমরা ঋণ না থাকলে তো আনলেবার্ডে করবো, ঋণ থাকলে লেবার করবো। তো আমাদের এখানে শুধু ভ্যালু বের করা মানে, যেহেতু অলরেডি আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে ঋণ পেয়ে গেছি, তাহলে আমাদের ওইটার ইম্প্যাক্ট এখানেও থাকবে। তার মানে আমাদের লেবার ফার্মের ভ্যালুই করতে হবে। তো লেবার ফার্মের ভ্যালু করতে গেলে আগে আনলেবার্ড করতে হয়, এছাড়া লেবার ভ্যালুটা বের করা যায় না। তাহলে প্রথম রিকোয়ারমেন্টে তো আমরা এখানে আনলেবার ফার্মের ভ্যালু করছিলাম, তাহলে আনলেবার ফার্মের যে ফর্মুলাটা আমরা দেখতেছি এর পুরোটাই আমাদের ইউজ করব, জাস্ট দুইটা ডেটা বাড়ছে সেই দুইটা ডেটা নিয়ে। তো দেখেন আমাদের কোশ্চেনে ভ্যালু জানতে চাইছে, তো ওই ভ্যালুটা আমরা তো বের করবো। তারপরে আনলেবার ফরম্যাটটা আগে বের করবো, তারপরে লেবার ফরম্যাটটা বের করবো, কারণ এই অঙ্কে এই রিকোয়ারমেন্টে তারা আলাদা আলাদা চায় নাই, বলছে ভ্যালু করো। এখন আনলেবারটা করবো না লেবারটা করবো, যেহেতু আমাদের কাছে ঋণ আসছে 2 নম্বর রিকোয়ারমেন্টে, তাহলে লেবারটাই করতে হবে। তো লেবারটা করতে গেলে অবশ্যই আনলেবারটা আগে করে নিতে হবে। তো আনলেবার ফার্মের যে ভ্যালু এটা আমরা রিকোয়ারমেন্ট একেও করছি। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এখানে ইয়েলো করা সেকশনটা অতিরিক্ত আসছে। তাহলে এই অতিরিক্ত যে এই অংশটা আসলো এটা আমরা কেমনে বুঝবো যে এটা আসবে? কারণ আমাদের অঙ্কে 1 নম্বর রিকোয়ারমেন্টে তো আর ট্যাক্স হোল্ডার ইনকাম এটা ছিল না। এই অঙ্কে যেহেতু ট্যাক্স হোল্ডার ইনকাম আছে, তার মানে 1 - টিএস অথবা টিপি, এই তথ্যটাই জাস্ট খালি 1 নম্বর রিকোয়ারমেন্টের সাথে আলাদা। তাহলে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট 1 - টিএস ছিল না, কারণ আমাদের ওই অঙ্কে ট্যাক্স হোল্ডার্স ইনকামই ছিল না। এই অঙ্কে আছে তো আমরা এটা এখানে দিচ্ছি। তাহলে এর সব ডেটা গুলা রিকোয়ারমেন্ট একের মধ্যেই নেয়া, জাস্ট এখানে আমরা ট্যাক্স হোল্ডার ইনকামটা এখানে আনছি। তো ট্যাক্স হোল্ডার ইনকাম কোশ্চেনে লেখা আছে, একটা ট্যাক্স হোল্ডার ইনকাম লেখা আছে হচ্ছে 18%, যেটা 1 নম্বর রিকোয়ারমেন্টে ছিল না, তাই এখানে আমরা ট্যাক্স হোল্ডার ইনকামটা আনিও নাই। আর 4 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের ট্যাক্স হোল্ডার ইনকামটা আছে, কারণ আমরা এখানে ট্যাক্স হোল্ডার ইনকামটা নিচ্ছি। আমরা এখানে ওয়ার্কিংস করলে পেয়ে যাবো 24,60,000। বুঝা যায়? আচ্ছা, এরপর আমরা লেবার ফার্মের ভ্যালুতে আসি। লেবার ফার্ম করতে গেলে আগের মধ্যে আগে আনলেবার ফার্মের ভ্যালুটা নিতে হবে। তাহলে ভিইউ 24,60,000 আমরা এখানে আগে নিলাম, আমরা আনলেবার ফার্মের ফর্মুলাটা এখানে আনলাম।
জাস্ট খালি টুকটাক আবার এখানে চেঞ্জেস আসবে। তো আমাদের ভিউটা আগে নিলাম, এবার বাকি অংশটুকু খেয়াল করে দেখেন। একটা ওয়ান সূত্রের জন্য ওয়ান মাইনাস টিসি, ওয়ান মাইনাস টিডি, ওয়ান মাইনাস টিসি মানে কর্পোরেট ট্যাক্স কোশ্চেনে ছিল। আর টিডি মানে টিডি অথবা টিভি, এটা মানে বন্ড হোল্ডার্স ইনকাম। আর উপরে টিপি আর টিএস হচ্ছে ট্যাক্স হোল্ডার ইনকাম। আর ডি মানে হচ্ছে ঋণ। তাহলে আমাদের আনলেভার্ড ফার্মের আনসার হচ্ছে 24,60,000, এটা আমরা লিখলাম। আর ওয়ান হচ্ছে ফর্মুলার জন্য কর্পোরেট ট্যাক্স 40%। আর এখানে আমাদের ট্যাক্স হোল্ডার ইনকাম এখানে আমরা বসিয়েছিলাম 18% দিলাম। আর বন্ড হোল্ডার ইনকাম কোশ্চেনে বলা আছে হচ্ছে 20%, এখানে আমরা দিলাম 14.20 থেকে বিয়োগ দিলাম। আর এখানে গুণ দিয়ে আমরা 10 লাখ হচ্ছে ডি এর মান, এখানে 10 লাখ বসিয়েছি। এবার যদি আমরা এখানে ওয়ার্কিংস করি, তাহলে আমরা এই সেকশনের ওয়ার্কিংস করলে 0.385, 10 লাখের সাথে গুণ দিলে 3,85,000, 24,60,000-এর সাথে যোগ দিলে আমরা 28,45,000 টাকা আনসার পেয়ে যাবো। বুঝা যায়? আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর রিকোয়ারমেন্টে বের করলাম। এবার 5 নম্বর রিকোয়ারমেন্টে যাই। বলছে কনসিডার দ্য রিকোয়ারমেন্ট 4, মানে আমরা রিকোয়ারমেন্ট 4-এ যে আনসারটা বের করলাম ওইটাকে ইউজ করে ভ্যালু অফ দ্য ফার্ম বের করো। আবার যদি ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট হয় 5% অফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডেট, ঋণের যদি 5% ডিস্ট্রেস কস্ট হয়, তাহলে ডিস্ট্রেস কস্ট কি বা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট কি? তাহলে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস হচ্ছে এমন একটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অফ এ কোম্পানি when if a company cannot pay its liability or debt or interest, এরকম মানে একটা প্রতিষ্ঠান যখন তাদের ঋণের সুদ এগুলো পরিশোধ করতে ব্যর্থ হয়, ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে না, ওই সিচুয়েশনটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। তো আমাদের এটা 4 নম্বর রিকোয়ারমেন্টের আনসার মিলায় করতে হবে। তাহলে এখানেও ভ্যালুই জানতে চাইছে। তো আমরা এখানে লিখলাম ভি, ফর্মুলাটা হচ্ছে ভিএল। ভিএল মানে যেটা আমরা মাত্র 4 নম্বর রিকোয়ারমেন্টে বের করছি ওইটা নিয়ে করতে বলছে। তো আমরা যে 28,45,000 নিলাম। আর এখান থেকে বাদ দিতে হবে হচ্ছে ঋণের 5% করে, সেটা বাদ দিতে বলা হয়েছে। তো ঋণ হচ্ছে 10 লাখ, আর ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্টের পার্সেন্ট বলে দিচ্ছে 5%। 10 লাখের 5% করে 28,45,000 থেকে বিয়োগ দিলে আমরা পেয়ে যাবো 27,95,000 টাকা। বোঝা যায়?